বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু কিছুদিন যেতে না যেতে তার সামনে যে একটি কঠিন বাস্তবতা দাঁড়িয়েছে তার নাম হলো বৈদেশিক ঋণ। বর্তমানে বাংলাদেশের বৈদেশিক ঋণ প্রায় $113 বিলিয়ন কাছাকাছি, যা গত 2 বছর আগেও ছিল $103 বিলিয়ন। অনেকের মাঝে প্রশ্ন জাগে, গত 2 বছরের মধ্যে এত ঋণ বাড়লো কিভাবে এবং এত টাকা কোথায় গেল? নতুন সরকার তো কোনো প্রকল্প বা কোনো বড় মেগা প্রজেক্ট শুরু করেনি। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদেরকে বিবেকের দিক দিয়ে না দেখে আমাদের রাজনৈতিক কাঠামো বুঝতে হবে। কারণ এই ঋণ একদিনে তৈরি হয়নি বা একদিনেও কমবেও না। 2006 সালে ঋণের পরিমাণ ছিল প্রায় $19 বিলিয়ন কাছাকাছি। তা পরবর্তীতে 2009 সালে এসে দাঁড়ায় $22 বিলিয়ন। এরপর থেকে শুরু হয় বিভিন্ন ধরনের বড় প্রকল্প, যেমন রেলওয়ে, মেট্রো রেল, টার্নেল, সমুদ্র বন্দর, বিমানবন্দর, এরকম নানা ধরনের বড় বড় প্রজেক্ট। এই প্রজেক্টগুলো মূলত বৈদেশিক ঋণ দ্বারা তৈরি হতো। উন্নয়ন দৃশ্যমান, যা অস্বীকার করা কোনোভাবেই সম্ভব নয়। এই বড় বড় প্রকল্পের কারণে বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় $100 বিলিয়ন উপরে ছাড়িয়ে যায়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ঋণ নেওয়ার পদ্ধতি। অনেকে মনে করেন নতুন সরকার এলো, ঋণ চাইলো আর সঙ্গে সঙ্গে পুরো টাকাটা দেশের মধ্যে ঢুকে গেল। আসলে বিষয়টা এমন নয়। বৈদেশিক ঋণ প্রকল্প ভিত্তিক হয়, অর্থাৎ কাজ যত এগোয় তত টাকা আসতে থাকে। আগের সরকার প্রকল্পের জন্য যে ঋণ ধার করেছিল তা বর্তমানেই এই সরকারের আমলে আসতে থাকবে, যতক্ষণ না এই সরকার তা বাধা দেয়। তাছাড়াও বর্তমানে বড় চুক্তি নাও হতে পারে। বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামোর দিকে তাকালে দেখা যায় আমাদের দেশে রপ্তানির চেয়ে আমদানি তুলনামূলক অনেক বেশি। এর ফলে একটি বাণিজ্যিক ঘাটতি তৈরি হয়। এই ঘাটতি পূরণ করে প্রবাসীর রেমিটেন্স থেকে। কিন্তু যখন একই সঙ্গে বড় বড় প্রকল্পের কাজ চলতে থাকে, যখন বৈদেশিক ঋণের কিস্তি ঘনিয়ে আসে, ঠিক তখনই আমাদের প্রবাসীদের রেমিটেন্স দিয়ে তার ঘাটতি পূরণ করা সম্ভব হয় না, যার ফলে আমাদেরকে আবার নিতে হয় ঋণের আশ্রয়। এখানেই সবচেয়ে বড় সমস্যা। সরকার দেশকে উন্নত করার জন্য বৈদেশিক ঋণ নেয়, আবার সেই ঋণ শোধ করার জন্য আবার বৈদেশিক ঋণের আশ্রয় নিতে হয়। এটাকে বলা হয় ঋণের চক্র। যদি প্রকল্পগুলো থেকে টাকা আয় হতো, তাহলে সেই টাকা দিয়ে ঋণ শোধ করা যেতে পারত। কিন্তু অনেক প্রকল্প থেকে আয় তুলনামূলকভাবে কম আসছে, যার ফলে ঋণ শোধ করা সম্ভব হচ্ছে না। ফলে ঋণ পরিশোধের চাপ বৈদেশিক রিজার্ভের উপর গিয়ে পড়ে। আরেকটি বড় বিষয় হলো আগের সরকারের চুক্তির অধীনে এখনও প্রায় পাইপলাইনে $40 থেকে $45 বিলিয়ন কাছাকাছি আটকে রয়েছে, যা নতুন সরকার যদি এখন প্রকল্পগুলো বাধা দেয় তাহলে বিপুল অর্থ অপচয় হবে। আর যদি তা চালু রাখে তাহলে আমাদের বৈদেশিক ঋণের পরিমাণও বাড়তে শুরু করবে। অর্থাৎ এটি একটি কঠিন নীতিগত সিদ্ধান্তের জায়গা। তাহলে সামনে কি করার দরকার? প্রথম কাজ, সরকারের আয় বাড়ানো, অর্থাৎ কর ব্যবস্থাকে আরো কার্যকর করতে হবে। দ্বিতীয়ত, রপ্তানি খাতকে আরো বহুমুখী করতে হবে। একটি বা দুইটি খাতের উপর নির্ভর করে থাকলে ঝুঁকি বাড়ে। নতুন প্রকল্প, নতুন বাজার, এই সাবজেক্টগুলোর মধ্যে বেশি জোর না দেওয়া হলে রপ্তানি এবং আমদানি দুইটির মধ্যে বিপুল ঘাটতি হতে পারে। তৃতীয়ত, বিদেশিদের অর্থ যাতে বৈধ চ্যানেলে আসে। তা বলা যায় আমাদের এই দেশে যত উন্নত মানের প্রযুক্তি বা প্রজেক্ট তৈরি করুক না কেন, তা ঋণের মাধ্যমে তৈরি করা হয়। আর সেই ঋণ শোধ করা হয় আমাদের সাধারণ মানুষের কর দিয়ে। তাই যত ধরনের বড় বড় মেগা প্রজেক্ট তৈরি হোক না কেন, তা আমাদের পকেটের টাকা দিয়ে তৈরি হয়। দায়িত্বশীল অর্থনৈতিক ব্যবস্থাপনা ছাড়া এর সহজ কোনো উপায় নেই। ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।